প্রকৃত বন্ধু সেই হয় যে শুধুমাত্র ভালো সময় না, খারাপ সময়ও বন্ধুর পাশে থাকে। শুভ এবং সুমু দুজন দুজনের ভীষণ ভালো বন্ধু। তারা একে অপরের জীবনের ভালো খারাপ সমস্ত মুহূর্তেই একে অপরকে সঙ্গ দিয়েছে। কিন্তু তারা কি কখনো বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে একে অপরের জীবনসঙ্গী হয়ে উঠবে, নাকি তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? জানতে হলে কিন্তু শুনতে হবে আজকের গল্প, শুভজিৎ মুখার্জির কলমে নির্লিপ্ত। নমস্কার, আমি সঞ্চালী। পাঁচমিশালি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো শুভজিৎ মুখার্জির কলমে নির্লিপ্ত। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন শেষ পর্যন্ত। শুরু করছি আজকের গল্প। সালটা 2019। শহরের বুকে তখন শীতের হালকা হিমেল হাওয়া সবে বইতে শুরু করেছে। দিনান্তের ব্যস্ততা শেষে রাস্তার হলুদ ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে। এমন এক বিষণ্ণ সন্ধ্যায় মেসের ছোট একটা ভাড়ার ঘরে বসে বাইরের রাস্তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল শুভ। রাস্তায় তখন ঘরে ফেরা মানুষের ব্যস্ততা। কেউ বাসে ওঠার জন্য ছুটছে, কেউ রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে ক্লান্ত দিনের হিসাব মেলাচ্ছে। কিন্তু শুভর ওই ছোট ঘরটায় তখন এক অদ্ভুত স্থবিরতা। নিম্ন মধ্যবিত্ত ঘরের বড় ছেলে সে। কাঁধের উপর দায়িত্বের বোঝাটা তার বয়সের তুলনায় একটু বেশি ভারী। বাবার মুখের ক্লান্তির বলিরেখা আর মায়ের চোখের সেই না বলা প্রত্যাশাগুলোর দিকে তাকিয়েই সে একদিন বাড়ি থেকে বেরিয়েছিল। বুকে ছিল জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এক আকাশ স্বপ্ন। হ্যাঁ, আমাকে পারতেই হবে, যে করেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে। বাড়ির বড় ছেলে হিসেবে সংসারের হাল আমাকেই ধরতে হবে। এই কঠিন বাস্তবতায় প্রেমের মতো বিলাসিতার কোনো জায়গা আমার জীবনে নেই। নিজের জেদ আর কঠিন পরিশ্রমে অবশেষে সে জায়গা করে নিয়েছিল প্যারামেডিক্যাল কলেজে। চিকিৎসা বিজ্ঞানের একনিষ্ঠ ছাত্র হিসেবে সে জানত শরীরের যে কোনো রোগের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। সঠিক চিকিৎসায় তা সেরেও যায়। কিন্তু জীবন তো আর কোনো সোজা অঙ্কের নিয়ম বা অ্যানাটমির বই মেনে চলে না। রেডিওলজি স্ক্যানে তো শরীরের ভেতরের সব রোগই ধরা পড়ে যায়। অ্যানাটমির বইয়েও তার নিখুঁত বর্ণনা থাকে। কিন্তু মনের ভেতরের এই দগদগে ক্ষতগুলোর ছবি কোন মেশিনে ওঠে? একে সারানোর অব্যর্থ ওষুধটাই বা এই এত মোটা বইয়ের কোন পাতায় লেখা আছে? অতীত জীবনে ভালোবাসার ময়দানে একবার বেশ ভালো মতোই হোঁচট খেয়েছিল শুভ। একটা সম্পর্ক, কিছু মিথ্যে প্রতিশ্রুতি, আর তারপর এক আকাশ শূন্যতা। সেই না পাওয়ার তখনটা তখনও পুরোপুরি শুকায়নি। বুকের বাঁ দিকে একটা চাপা ব্যথা সে সবসময় বয়ে বেড়াতো। তাই সম্পর্কের নাম শুনলে সে একেবারে 10 হাত দূরে থাকত। বন্ধুদের আড্ডায় প্রেমের কথা উঠলে সে সযত্নে এড়িয়ে যেত। কখনো বা হাসির মোড়কে নিজের অস্বস্তিটাকে ঢেকে ফেলত। আর কোনো মায়া নয়। এসব মায়ায় জড়ালে আমার জীবনের মূল লক্ষ্যটাই হয়তো পথ হারিয়ে ফেলবে। আমাকে যে করেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে। বাড়ির বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতে হবে। এই কঠিন বাস্তবতায় প্রেমের মতো বিলাসিতার কোনো জায়গা আর আমার জীবনে নেই। দিনগুলো এভাবেই নিজের নিয়মে একটা ছকে বাঁধা রুটিনে কাটছিল। সকালের ক্লাস, দুপুরের প্র্যাকটিক্যাল, হাসপাতালের গন্ধ আর রাতের এই একাকিত্ব। কিন্তু নিয়তির খাতায় যে অন্য কোনো চিত্রনাট্য লেখা ছিল তা কে জানত? সেদিনের সন্ধ্যাটা অন্য দিনগুলোর চেয়ে একটু বেশি শান্ত ছিল। ঘরের শুধু পুরনো সিলিং ফ্যানটার একটানা আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ পড়ার টেবিলের উপর রাখা শুভর মোবাইলটা বেজে উঠল। উফ, এই সন্ধেবেলা আবার কি? আননোন নাম্বার। থাক, ধরে কাজ নেই। না, দেখি যদি চেনা কেউ দরকারে কল করেছে। হ্যালো,
ওপার থেকে কয়েক সেকেন্ডের এক নিস্তব্ধতা, তারপর ভেসে এলো এক নারী কণ্ঠ। হ্যালো। কণ্ঠস্বরে একটা অদ্ভুত ঋণ ঋণে ভাব, অথচ কোথায় যেন একটা চাপা ক্লান্তি লুকিয়ে আছে। ঠিক যেন অনেকক্ষণ দৌড়ানোর পর কেউ একটু জিরিয়ে নেওয়ার জন্য একটা গাছের ছায়া খুঁজছে। সেটাই ছিল সুমুর সাথে শুভর জীবনের প্রথম বাক্যালাপ। হ্যালো, আপনি কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। যাক, ঠিক জায়গাতেই ফোন করেছি তাহলে। আসলে আমরা তো একই কলেজে পড়ি, প্যারামেডিকেলে। আর মজার কথা হলো আমরা দুজনেই তো রেডিওলজি ডিপার্টমেন্টে। না না, ঠিক আছে, একই কলেজে পড়ি যখন, তখন তো আর অচেনা নই। কিন্তু হঠাৎ আমায় ফোন করলে যে, কোনো দরকার ছিল? আসলে আমাদের এই রেডিওলজি ডিপার্টমেন্টের হাড় ভাঙা ডিউটি, তার উপর পড়াশোনার চাপ, সব মিলিয়ে না আর জাস্ট নিতে পারছি না। আমার একটা বন্ধু তোমার কথা বলল তুমি নাকি রেডিওলজির খুঁটিনাটি খুব ভালো বোঝো। তাই মনে হলো এমন কারোর সাথে কথা বলি যে অন্তত এই পরিস্থিতিটা বুঝতে পারবে। তোমারও কি একই অবস্থা? আর বলো না, সত্যি বলতে আমি প্র্যাকটিক্যাল, সারাদিন এক্সরে পজিশনিং শেখা আর ওই ফিনাইল মেশানো গন্ধের সাথে তোমারও অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছি। জীবনটা এখানে আসার পর থেকেই একটা ছকে বাঁধা রুটিনে আটকে গেছে। তোমার হয়তো এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু দেখবে ধীরে ধীরে সব সয়ে যাবে। সুমু বাবা মায়ের একমাত্র আদরে কন্যা। বাইরে থেকে দেখলে মনে হয় যেন রূপকথার কোনো রাজকন্যা, যার জীবনে কোনো দুঃখ থাকতেই পারে না, যার সমস্ত আবদার চোখের পলক ফেলার আগেই পূরণ হয়ে যায়। কিন্তু মানুষের বাইরের হাসি মুখটা অনেক সময় ভেতরের ভাঙচুরগুলোকে খুব সযত্নে আড়াল করে রাখে। সবাই ভাবে আমি না জানি কত সুখে আছি, কিন্তু কিন্তু এই রাজকন্যার সাজ পোশাকের নিচে যে একটা দম বন্ধ করা দমকা হাওয়া রোজ আমাকে পিষে মারে, সেটা কেউ জানে না। একটা চরম টক্সিক সম্পর্কের জাঁতাকলে পড়ে আমি না কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছি। এটা কি ভালোবাসা, নাকি অধিকার ফলানোর নামে এক ভয়াবহ মানসিক চাপ? আমি শুধু বাঁচতে চাইছিলাম, শুধু বাঁচতে চাই, একটু মন খুলে নিঃশ্বাস নিতে চাই। প্রথম দিনের সেই অচেনা ফোন কলটা কেবল একটা ভুল নাম্বার বা নিছক পরিচয় ছিল না। ওটা ছিল দুটো আলাদা পৃথিবীর, দুটো ক্ষতবিক্ষত মানুষের প্রথমবার একে অপরের মুখোমুখি হওয়া। 1.5 ঘন্টার সেই কথোপকথনে দানা বাঁধতে শুরু করলো এক নতুন রসায়ন। জানো শুভ, এই নতুন পরিবেশে আমি না হাঁসফাঁস করছিলাম। আমি আসলে এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে দাঁড়িয়ে আমি অন্তত মন খুলে এইটুকু বলতে পারবো যে হ্যাঁ, আমি ভালো নেই। তোমার সাথে কথা বললে মনে হয় আমি একটা খোলা জানলা খুঁজে পেয়েছি, জানো। খোলা জানালা কিনা জানি না, তবে এটুকু বলতে পারি, এই জানালায় কোনো জাজমেন্ট নেই। এখানে তুমি শুধুই তুমি। আসলে আমাদের কাজটা তো শুধু এক্সরে প্লেট দেখা নয়, মানুষের হাড়ের ভাঙন দেখার পাশাপাশি নিজেদের মনের ভাঙনটাও সামলাতে হয়। সময়ের হিসেব যেন মুহূর্তেই ওলট পালট হয়ে গেল। মেসের সেই ছোট ঘরে শুভর ফোনের স্ক্রিনটা গরম হয়ে উঠলেও তার মনের ভেতরে জমাট বাঁধা বরফ যেন গলতে শুরু করেছিল। 1.5 ঘন্টা একটা অচেনা মেয়ের সাথে প্রথম দিনই 1.5 ঘন্টা কথা বললাম। অদ্ভুত মেয়ে তো। ওর একাকাশ কষ্টের কথাগুলো যখন ঋণ ঋণে গলায় বলে, তখন মনে হয় আমার নিজের বুকের বাঁ দিকের পুরনো দহনটাও কমে আসছে। ফোনের ওপারে 1.5 ঘন্টার সেই মায়াবী আলাপ শেষ হলো ঠিকই, কিন্তু শুভর মনের ভেতর একটা অদ্ভুত রেশ থেকে গেল। পরদিন সকালে যখন ও কলেজের করিডোর দিয়ে যাচ্ছিল, ওর অবচেতন মন যেন কাউকে খুঁজছিল। আজ নিশ্চয়ই ওর সাথে দেখা হবে। কাল ফোনে তো অত কথা হলো, কিন্তু আজ সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো তো, নাকি ও আমায় চিনতেই পারবে না? এই যে মিস্টার এক্সরে এক্সপার্ট, এদিক ওদিক কাকে খুঁজছো? আরে সুমু, তুমি?
মানে আমি ঠিক চিল শুভ, কাল রাতে 1.5 ঘন্টা ধরে যে মানুষটার সাথে কথা বললাম তাকে সামনাসামনি দেখে একটু অচেনা লাগছে না জানো, বরং মনে হচ্ছে আমরা কত দিনের পুরনো বন্ধু। সেই যে শুরু হলো, তারপর থেকে রেডিওলজি ডিপার্টমেন্ট আর হাসপাতালের করিডোরগুলো ওদের হাসাহাসি আর আড্ডায় ভরে উঠতে লাগলো। ক্লাসের ফাঁকে নোটস শেয়ার করা, ক্যান্টিনে বসে চটজলদি চা খাওয়া, আর ডিউটির ফাঁকে একে অপরের খোঁজ নেওয়া, সবটাই যেন এক সুন্দর অভ্যেসে পরিণত হলো। জানো শুভ, এই 1 মাসে তুমি যেভাবে আমাকে এই ডিপার্টমেন্টে মানিয়ে নিতে সাহায্য করেছো, সেটা অন্য কেউ পারতো না। ওই যে তুমি বললে না আমরা এই ব্যাচের 9 জন, কিন্তু তুমি আমার আগে এসে আমার জন্য জায়গাটা কতটা সহজ করে দিয়েছো। কিন্তু সত্যি বলতে কি জানো, তোমার এই ঋণ ঋণে হাসিটা আর আমাদের এই খুনসুটিগুলো ছাড়া রেডিওলজি ডিপার্টমেন্টটা আমার কাছে বড্ড একঘেয়ে আর বোরিং ছিল। কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, সারা জীবন পাশে থাকার কোনো মিথ্যে শপথও নেয়নি, কিন্তু দুজনেই বুঝতে পারছিল দিন শেষে এই মানুষটার সাথে অন্তত একবার কথা না বললে দিনটা ঠিক পূর্ণতা পায় না। একটা অচেনা নাম্বার কখন যে শুভর ফোনের স্পিড ডায়াল আর মনের একটা নিরাপদ আশ্রয়ে পরিণত হলো, তা তারা নিজেরাও টের পেল না। দিনগুলো এভাবেই বসন্তের বাতাসের মতো বয়ে যাচ্ছিল। একে অপরের বাড়ির গল্প, ভালো লাগা মন্দ লাগা সবটাই শেয়ার করতে করতে শুভ আর সুমু হয়ে উঠল একে অপরের ছায়া। কিন্তু কে জানতো এই চেনা শহর, চেনা কলেজ আর এই রোজকার দেখা হওয়া দিনগুলো খুব শীঘ্রই থমকে যাবে। সালটা 2020। গোটা পৃথিবী তখন এক অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে। মারণ ভাইরাস করোনার দাপটে ঘোষণা হলো দেশব্যাপী লকডাউন। কলেজ বন্ধ, হস্টেল খালি করার নির্দেশ এলো। ঝড়ের বেগে যে যার বাড়ির পথে রওনা দিল। শুভ, আমি বাড়ি যাচ্ছি, কতদিন দেখা হবে না কে জানে, খুব ভয় করছে রে, চারপাশটা কেমন বদলে যাচ্ছে। একদম ভয় পাবি না সুমু, কলেজ বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমাদের তো সেই আননোন নাম্বারটা আছে, কথা তো রোজ হবেই। সাবধানে বাড়ি পৌঁছাস, পৌঁছে আমায় একটা ফোন করে দিস। স্টেশনে ট্রেনের সিটি আর মানুষের হাহাকারের মাঝে শুভ আর সুমু একে অপরের থেকে আলাদা হয়ে গেল ভৌগোলিকভাবে, কিন্তু লকডাউনের ওই নিচ্ছিদ্র অন্ধকারে একে অপরের জন্য তারা জ্বালিয়ে রাখলো এক আশ্চর্য আশার প্রদীপ, যে প্রদীপের আলোয় বন্ধুত্বের সংজ্ঞাটা এবার একটু অন্যরকম ভাবে লেখা হতে চলেছে। দুজনেই প্যারামেডিক্যালের ছাত্রছাত্রী। রেডিওলজির বইয়ের পাশাপাশি অ্যানাটমি ও ফিজিওলজির পাতা ঘেঁটে তারা ভাইরাসের গঠন আর সংক্রমণের ভয়াবহতা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি ভালো বুঝত। চারপাশের পৃথিবীতে তখন শুধুই মৃত্যু মিছিল। গৃহবন্দী দিনগুলোতে মানুষের মন যখন তীব্র বিষণ্ণতার আতঙ্কে ডুবে যাচ্ছিল, ঠিক সেই দম বন্ধ করার সময়ই শুভ আর সুমু একে অপরের সবচেয়ে বড় মানসিক আশ্রয় হয়ে উঠল। একটা প্রবাদ আছে, দূরত্ব বাড়লে নাকি টান বাড়ে, বন্ধুত্ব আরো গভীর হয়। শুভ আর সুমুর ক্ষেত্রে কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। আগে কলেজে বা হস্টেলে থাকার সময় তাও নিজেদের আলাদা একটা জগৎ ছিল, বন্ধুদের সঙ্গে আড্ডা ছিল, পড়াশোনার ব্যস্ততা ছিল, কিন্তু এখন 4 দেওয়ালের মাঝে বন্দি জীবনে মাইলের পর মাইল দূরত্ব। অথচ এই ভৌগোলিক দূরত্বটাই যেন তাদের মনের ব্যবধানটাকে চিরতরে মুছে দিল। 2020 লকডাউনের এই বছরটা তাদের কাছে হয়ে উঠল এক অনন্ত নির্ভরতার মহাকাব্য। হ্যালো শুভ, গুড মর্নিং। এই জানিস আজ দুপুরে মা কি রান্না করবে? গুড মর্নিং। তুই না সত্যিই একটা পাগলি, এই তো সবে সকাল হলো, এর মধ্যেই তোর দুপুরের রান্নার গল্প শুরু হয়ে গেল। তা বল শুনি, আজ কাকিমা কি এমন স্পেশাল বানাবে তোর জন্য? স্পেশাল তো বটেই, কিন্তু আজ আমিও মায়ের সাথে হাত লাগাবো, নিজে হাতে চিকেন কষা বানাবো, তোকে ছবি তুলেও পাঠাবো।
ঠিক আছে, দেখি তোর হাতের রান্না কেমন হয়। দেখে জাস্ট অবাক হয়ে যাবি। এই আচ্ছা শোন না, এখন রাখি, হ্যাঁ? ওই তো ওইদিকে মা ডাকছে, রাখি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। কিছুক্ষণ পর দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। শুভ ফোনটা হাতে নিয়ে বসে আছে। হঠাৎ হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে। শুভ, শুভ তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপটা চেক কর, তাড়াতাড়ি। শুধু চিকেন কষা না, আরও একটা সারপ্রাইজ আছে। দেখছি। আরে শাড়ি! হঠাৎ এই লকডাউনের মধ্যে শাড়ি পরে কোথায় চললি? কোথাও না রে পাগল, সারা দিন ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম মায়ের এই নতুন শাড়িটা একটু পরে দেখি কেমন লাগছে বল। আচ্ছা ঠিক করে পুঁচি করতে পেরেছে তো? খুব খুব সুন্দর লাগছে সুমু। বিশ্বাস কর, ছবিটা থেকে চোখই সরাতে পারছি না। সবুজ শাড়িতে তোকে একদম অন্যরকম লাগছে। থ্যাংক ইউ। এবার তুই তোর একটা ছবি দে তো। সারাদিন ঘরবন্দি হয়ে কি করছিস? ওই উস্কো খুস্কো চুলেই একটা সেলফি তুলে পাঠা এক্ষুনি, আমি দেখতে চাই। আরে ধুস, আমার আবার কি ছবি? এই অবস্থা দেখলে তো তুই ভয় পেয়ে যাবি। এত নাটক আর করিস না রে, তাড়াতাড়ি পাঠা আমাকে। একটু পরে শুভ একটা সেলফি পাঠায়। অগোছালো চুল, সিম্পল টি শার্ট, কিন্তু চোখে একটা মিষ্টি ক্লান্তি। সেটা দেখে সুমু মেসেজ করে, এই তো একদম লকডাউন লুক। তবে খারাপ লাগছে না, কিন্তু ভালো লাগছে। বাহ, এত বড় কমপ্লিমেন্ট, ধন্য হলাম। জানিস, আজ না তোকে অন্যরকম লাগছে। অন্যরকম মানে? মানে খুব কাছের মনে হচ্ছে, জানি না কেন। শুভ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে টাইপ করে, তুই তো আগেও কাছেরই ছিলি সুমু, হয়তো আজ একটু বেশি করে বুঝতে পারছি। ওদের কথা বলার মাঝে একটা নীরবতা নেমে আসে, কিন্তু সেটা অস্বস্তির নয়, বরং মিষ্টি একটা অনুভূতির। আচ্ছা এত সিরিয়াস কথা না বলে এবার বলতো, চিকেন কষার ছবিটা কেমন লেগেছে? সত্যি বলছি, তোর হাতের রান্না খেতে পারলে এখনই লকডাউন ভেঙে চলে আসতাম। আহা, কত সাহস! পুলিশে ধরে নিয়ে যাবে কিন্তু। তোর জন্য রিস্কটা নেওয়া যায়। এইভাবেই কখনো মায়ের শাড়ি পরে ছবি তোলা, কখনো নিজে হাতে রান্না করা খাবারের ছবি পাঠানো, আবার কখনো ছাদে দাঁড়িয়ে বিকেলে লাল আকাশের ছবি শেয়ার করা। সবকিছুর একমাত্র নীরব শ্রোতা আর দর্শক ছিল তারা দুজন। সমুর জীবনে ভালো কিছু হোক বা মন খারাপ করা কোনো ঘটনা, তার প্রথম কলটা যেত শুভরই কাছে। জানিস, আজ সারাদিন অ্যানাটমির বইটা নিয়ে বসেছিলাম, কিন্তু একটা পাতাও পড়া হয়নি। শুধু তোর ওই শাড়ি পরা ছবিটা দেখেই পুরো দিনটা কেটে গেল। আমারও তো একই অবস্থা রে শুভ। সকাল থেকে কি করছি না করছি তোকে না জানালে মনে হয় যেন দিনটাই অসম্পূর্ণ রয়ে গেল। এই লকডাউনের দম বন্ধ করার সময় তুই না থাকলে আমার যে কি হতো। আগে সেই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে সমু যেন শুভর কাছে এক টুকরো খোলা আকাশ পেয়েছিল। এখানে তাকে কেউ বিচার করে না, তার উপর কেউ জোর খাটায় না। শুভ ছিল সেই শান্ত নদীর মতো, যার বুকে সমু নিশ্চিন্তে নিজের সমস্ত আনন্দ, ভয়, রাগ আর অভিমানগুলো ভাসিয়ে দিতে পারত। জানিস শুভ, তুই হলি আমার পার্সোনাল ডায়েরি, যার কোনো লক বা পাসওয়ার্ড নেই, যেখানে আমি ফিল্টার ছাড়াই আমার সব কথা লিখে রাখতে পারি। নদী সবসময়ই চাইতো তার বুকে কেউ নিশ্চিন্তে ভাসুক সমু। তুই শুধু তোর মন খারাপগুলো আমাকে দিয়ে দিস। আর শুভ, সে তো সারাদিন তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকতো সমুর ওই ঋণ ঋণে গলাটা শোনার জন্য। সমুর ছোট ছোট আবদার মেটানো, ওর মন খারাপের দিনে ওকে সান্ত্বনা দেওয়া, এগুলোই যেন শুভর জীবনের নতুন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এই চরম নির্ভরতা থেকেই শুভর মনের ভেতর অজান্তেই এক অদ্ভুত মায়ার শিকড় গজাতে শুরু করলো। ও আমাকে ছাড়া একটা সিদ্ধান্তও নিতে পারে না। আমার সব না বলা কথা ও এত সহজে বুঝে ফেলে, আর আমার সামান্য মন খারাপ হলে
মেয়েটা কেমন অস্থির হয়ে ওঠে। এটাই তো নিখুঁত ভালোবাসার সমীকরণ, তাই না? একটা মেয়ে যখন আমার এতটা জুড়ে আছে, তখন সেটা তো ভালোবাসা ছাড়া আর কিছু হতেই পারে না। কিন্তু এখানেই ছিল আসল মনস্তাত্ত্বিক ভুল। শুভ দোষী ছিল না, কারণ এত সুন্দর একটা আশ্রয়ে প্রেমে পড়াটাই যে কোনো মানুষের সবচেয়ে স্বাভাবিক প্রবৃত্তি। চারপাশের ওই মৃত্যু ভয় আর আতঙ্কের মাঝে সুমুই ছিল তার বেঁচে থাকার একমাত্র সুন্দর রসদ। আর সুমু, সেও বিন্দুমাত্র দোষী ছিল না। সে শুভর কাছে কোনোদিন প্রেমিককে খোঁজার চেষ্টাই করেনি। সে কেবল চেয়েছিল একটা নিরাপদ ছাদ, একজন প্রকৃত বন্ধু যে তার হাতটা শক্ত করে ধরে রাখবে, কিন্তু তাকে শেকল পরাবে না। প্রেমের জটিলতা আর অধিকার বোধের দমবন্ধ করা রূপটা সে আগেই দেখেছে, তাই সে শুধু নিখাত বন্ধুত্বের শান্তিটুকু চেয়েছিল। সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তার এই অকৃত্রিম নির্ভরতা, এই পার্সোনাল ডায়েরিকে তোলার অধিকার বোধ শুভর মনে এক অনন্ত মায়ার জন্ম দিচ্ছে। চারপাশের পৃথিবীতে যখন রোজ শত শত মানুষ শ্বাস নিতে না পেরে মারা যাচ্ছে, তখন এই দুটো মানুষ একে অপরের শ্বাস প্রশ্বাসের মতো অবিচ্ছেদ্য একটা অভ্যেসে পরিণত হচ্ছিল। কিন্তু অভ্যেস আর অধিকারের মাঝে যে খুব সূক্ষ্ম একটা কাঁচের দেওয়াল আছে, সেটা শুভর সেই বয়সের পরিণত না হওয়া মন বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি যাকে সে ভালোবেসে নিজের জীবনের কেন্দ্রে বসাচ্ছে, সে আসলে তার কাছে কেবল বন্ধুত্বের শীতল ছায়াটুকুই খুঁজছে। আর এই না বোঝার খেসারত যে কতটা মারাত্মক হতে পারে, তা তখনও ভবিষ্যতের গর্ভে লুকিয়েছিল। দু 2021 সাল, অভিশপ্ত লকডাউনের কড়াকড়ি তখন একটু একটু করে শিথিল হতে শুরু করেছে। মানুষের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। দীর্ঘদিনের গৃহবন্দী দশা কাটিয়ে শুভ আর সুমু যখন একে অপরের সামনে এসে দাঁড়ালো, তখন চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করেই অনেক বেশি রঙিন মনে হতে লাগলো। এতদিন যে মানুষটা কেবল ফোনের স্ক্রিনে একটা ছবি আর কানের কাছে একটা মিষ্টি ঋণ ঋণে কণ্ঠস্বর ছিল, সে এবার রক্ত মাংসের মানুষ হয়ে শুভর সামনে এসে দাঁড়ালো। ওই বছরটা তাদের জীবনে হয়ে উঠল এক অদ্ভুত মায়া। শুধু ফোনের ওপারে নির্ভরতা নয়, বরং এবার শুরু হলো রক্ত মাংসের সাহচর্য। কলেজের ক্লাস বা হাসপাতালের হাড় ভাঙা খাটুনির ফাঁকে কিংবা শেষে তাদের দুজনের একমাত্র ক্লান্তি দূর করার ওষুধ ছিল একে অপরের সাথে কাটানো ওই সময়গুলো। প্রায়শই দুপুরে ডিউটির ফাঁকে একটু সময় পেলেই দুজনে মিলে বেরিয়ে পড়তো বিরিয়ানি খেতে। হাসপাতালের সেই একঘেয়ে পরিবেশ থেকে বেরিয়ে এক প্লেট গরম বিরিয়ানির গন্ধ যেন ওদের সব ক্লান্তি ভুলিয়ে দিত। উফ শুভ, আজ আর ক্যান্টিনের ওই খাবার একদম খাবো না। ডিউটি করে করে না পেটটা একেবারে চোঁচো করছে। চল না চল না চল না চল না, আজ ওই মোড়ের দোকানটা থেকে এক প্লেট বিরিয়ানি সাবড়ে আসি, চল না। ঠিক আছে চল, কিন্তু আজ বিরিয়ানির আলু আর লেগ পিসটা আমার, তুই শুধু রাইস খাবি। কখনো না, বিরিয়ানির আলুটা আমার জন্মগত অধিকার, ওটা আমি কাউকে দিই না, তোকেও দেব না। তুই বরং এক্সট্রা স্যালাডটা খেয়ে নিস। এক প্লেট বিরিয়ানি থেকে আলু আর মাংসের ভাগাভাগি নিয়ে এই ছোট ছোট খুনসুটিগুলোই ছিল তাদের রোজকার রুটিন। দুপুরের ওই পেট পুজোর পর ডিউটি শেষে বিকেল হলে তাদের ঠিকানা বদলে যেত। শহরের ঘিঞ্জি গলি আর হাসপাতালের ফিনাইল মেশানো গন্ধ ছেড়ে তারা চলে যেত গঙ্গার ধারে। গঙ্গার ধারের ওই শান্ত বিকেলগুলো ছিল তাদের এক টুকরো স্বর্গ। ঘাটের সিঁড়িতে পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা অহেতুক আড্ডা, গঙ্গার বুক চিরে বয়ে চলা নৌকার সারি দেখা, আর পড়ন্ত বিকেলের মিঠে রোদ যখন সুমুর মুখে এসে পড়ত, শুভ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। রোদ পড়ে ওর মুখটা কেমন মায়াবী হয়ে উঠেছে। মনে হচ্ছে এই বিকেলটা, এই গঙ্গার ঘাট আর এই মুহূর্তটা যদি এখানেই চিরকালের মতো থমকে যেত। তাদের এই আড্ডার একটা নির্দিষ্ট রুটিন ছিল, তা হলো গঙ্গার ধারের সেই পরিচিত ফুচকাওয়ালার কাছে গিয়ে ভিড় করা। ঝাল, কাকু হেব্বি ঝাল দিয়েছে,
এই শুভ, কাকুকে বল না একটু টক জল দিতে, বল না, বল না। আর পারছিস না, আবার টক জল খাবি? কাকু, ওকে আর ঝাল দেবেন না। এই নে শুন, জল খা। না 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 না, আমি জল খাবো না, খাবো না, খাবো না। আমার এক্ষুনি একটা ঠান্ডা কোকা কোলা বা আইসক্রিম চাই, চাই চাই চাই। আচ্ছা বাবা, দিচ্ছি। টক ঝাল ফুচকার কামড়ে সুমুর ওই লাল হয়ে যাওয়া মুখ আর শুভর সেই হাসি। শুভর তখন মনে হতো দুনিয়ার সমস্ত ঐশ্বর্য দিয়েও সেই সুমুর এই ছোট ছোট আবদারগুলো বারবার পূরণ করতে পারে। একটা কোকা কোলার বোতল থেকে দুজনে মিলে ভাগ করে খাওয়া কিংবা একটা আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি, এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল তাদের অলিখিত প্রেমের দস্তাবেজ। তবে শুধু গঙ্গার ঘাট বা ফুচকার প্লেটেই এই যত্ন আটকে ছিল না। শুভর জীবনের বিশেষ দিনগুলোতে সুমুর উপস্থিতি ছিল আরো অনেক বেশি স্নিগ্ধ আর আপন। শুভর জন্মদিনের কথা মনে পড়লে আজও হয়তো তার বুকের ভেতরটা অদ্ভুত এক মায়ায় হু হু করে ওঠে। হ্যালো। হ্যালো, হ্যাপি বার্থডে শুভ। দেখ, আমি কিন্তু ফার্স্ট, আমি পৃথিবীর প্রথম সেই মানুষ যে তোকে জন্মদিনের শুভেচ্ছা জানালো আজ। আরে পাগলি, তুই এত রাতে জেগে আছিস? আর ঘড়িতে তো এখনো 10 মিনিট বাকি, সবে 11:50 বাজে। তো কি হয়েছে, রাত 12টা বাজলে তোর লাইন যদি আবার বিজি হয়ে যায়? তাই আমি আগে ভাগে লাইন দখল করে নিলাম। আর শোন, কাল লাঞ্চ টাইমে কিন্তু ক্যান্টিনে একদম খাবি না। আমি তোর জন্য নিজে হাতে স্পেশাল পায়েস আর খাবার বানিয়ে আনছি, ঠিক আছে? আর পরদিন দুপুরে লাঞ্চ টাইমে সুমু সত্যি সত্যি হাজির, নিজের হাতে বানানো মিষ্টি পায়েস আর সযত্নে রাখা খাবার নিয়ে। একটা মানুষের জন্য আরেকটা মানুষের এত মায়া, এত নিখাত যত্ন, এসব দেখে শুভর মতো একটা সাধারণ ছেলে কিভাবেই বা নিজেকে সামলাবে। তবে এই যত্নের স্রোতটা একমুখী ছিল না। সুমুর প্রতিটা ছোট বড় দরকারে শুভ সব সময় ছায়ার মতো তার পাশে থাকত। সুমুকে যত্ন করে রাখাটা যেন শুভর জীবনের একটা অঘোষিত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। সুমুর জন্মদিন এলে শুভর উন্মাদনা ছিল দেখার মতো। এই নে তোর স্পেশাল গিফট, তোর সবচেয়ে পছন্দের চকলেটস। হ্যাপি বার্থডে সুমু। ইয়ে! তুই সেরা শুভ, তুই জাস্ট সেরা। তুই আমার ফেভারিট চকলেটটা মনে করে রেখেছিস। সারপ্রাইজ প্ল্যান করা, পছন্দের চকলেট কিনে আনা আর দিনটাকে উৎসবের মতো সেলিব্রেট করা, এসবের মধ্যে শুভ নিজের সবটুকু উজাড় করে দিত। শুধু জন্মদিন কেন, শুভর মন খারাপের দিনে বা ক্লান্তিতে শুভ ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। শুভর মুখে একটু হাসি ফোটানোর জন্য শুভ যে কোনো কিছু করতে পারত। শুভ হয়তো এই মেলামেশা, নিজের হাতে রেঁধে খাওয়ানো বা শুভর এই পাগলামিগুলোকে কেবলই একটা গভীর বন্ধুত্বের নির্ভেজাল আনন্দ হিসেবে দেখেছিল। তার কাছে শুভ ছিল এমন একজন মানুষ যার সাথে সে বিন্দুমাত্র আড়ষ্টতা ছাড়া যে কোনো খাবার শেয়ার করতে পারে, যে কোনো কথা বলতে পারে। কিন্তু শুভর কাছে যে মেয়েটা আমার জন্মদিনের রাত 12টা বাজার অপেক্ষায় জেগে বসে থাকে, নিজের হাতে লাঞ্চ বানিয়ে নিয়ে আসে, আর যার জন্মদিনে আমি এতটা অধিকার নিয়ে পাশে থাকি, আমরা তো একে অপরের জন্যই তৈরি। শুভর কাছে ওই প্রতিটা বিকেল, ওই জন্মদিনের পায়েসের স্বাদ আর শুভকে চকলেট দেওয়ার মুহূর্তগুলো ছিল এক একটা অমূল্য পাওনা। একসাথে গঙ্গার ঘাটে বসা, আইসক্রিম খাওয়া আর শুভর এই খিলখিল হাসি, এসবের মাঝেই শুভ নিজের মনের ভেতরে এক মস্ত বড় স্বপ্নের প্রাসাদ বানিয়ে ফেলেছিল। ওই বছরটা ছিল শুভর জীবনের সবচেয়ে সোনালী সময়। কোথাও কোনো ভালোবাসি শব্দটার উচ্চারণ ছিল না ঠিকই, কিন্তু তাদের এই অঘোষিত সঙ্গী হয়ে ওঠার রসায়নটা ছিল যে কোনো রূপকথার চেয়েও অনেক বেশি জীবন্ত। শুভ জানত না এই অতিরিক্ত সাহচর্য আর মায়ার টান তাকে এমন এক মোহগ্রস্ত জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ফেরাটা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। এই সুন্দর স্মৃতিগুলোই যে একদিন তার বুকের ভেতর কাঁটার মতো বিঁধবে, তা সে স্বপ্নেও ভাবেনি। গঙ্গার শীতল হাওয়া আর কোকা কোলার সেই মিষ্টি স্বাদ বুকে নিয়ে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে চরম নির্ভরতায় ডেকে আনলো এক বিষণ্ণ ঝড়।
অরণ্যের মাঝেও যেমন হঠাৎ করে কাল বৈশাখী হানা দেয়, শুভর শান্ত হয়ে আসা জীবনেও সেই ঝড়টা এলো একদম বিনা মেঘে বজ্রপাতের মতো। দিনটা ছিল আর 5টা সাধারণ দিনের মতোই একটা অলস দুপুর। অভ্যাসের বশবর্তী হয়ে শুভ সেদিন নিজের ঘরে বসে ফোনে গল্প করছিল সমুর সাথে। দাঁড়া শুভ, আমি একটু বাসনগুলো মেজে নি, হ্যাঁ, তারপর কল করছি তোকে। আরে ধীরে কর, তাড়াহুড়ো নেই, আমি আছি। কলটা কেটে গেলেও শুভ ফোনটা হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। ঘরের ভেতরে নীরবতা, মাঝে মাঝে শুধু ঘড়ির টিকটিক শব্দ। খুবই সাধারণ একটা কথা, এর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো লুকোচুরি নেই, কিন্তু সুমুর একটা পুরনো এবং মারাত্মক স্বভাব ছিল। বাড়ির ছোটখাটো কাজ করতে করতে সে প্রায়শই ভীষণ ক্লান্ত হয়ে পড়ত, আর সেই ক্লান্তিতে বিছানায় একটু গা এলিয়ে দিলেই সে গভীর ঘুমে তলিয়ে যেত। আর সবচেয়ে বড় সমস্যা হলো ঘুমানোর সময় ওর ফোনটা সাইলেন্ট মোডে থাকত। সেদিন দুপুরেও ঠিক তাই হলো। বাসন মাজার পর কখন যে সুমু ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি। এদিকে শুভর ঘরের দেওয়াল ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ওপার থেকে কোনো কল নেই। শুভ 2-1 বার কল করলো, কিন্তু ফোন পাচ্ছে তো পাচ্ছেই, কেউ ধরছে না। সাধারণত এরকম পরিস্থিতিতে একজন মানুষের কি ভাবা উচিত? হয়তো কোনো কাজে ব্যস্ত আছে অথবা ঘুমিয়ে পড়েছে, কিন্তু শুভর মনের অবস্থা তখন আর সাধারণ ছিল না। 3 ঘন্টা হয়ে গেল, ফোনটা কেন ধরছে না ও? সুমুকি আমাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু কেন? ও ও কি আমার জীবন থেকে ওই আগের মানুষটার মতোই হঠাৎ করে হারিয়ে যাবে? না 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 না, সুমু ওরকম নয়, কিন্তু ফোনটা তো অন্তত ধরবে। ওর অতীত জীবনের সেই হারিয়ে ফেলার ভয়, সেই প্রতারিত হওয়ার আতঙ্ক হঠাৎ করেই যেন কাল সাপের মতো ফনা তুলে দাঁড়ালো। এই যে একটা অকারণ ভয়ে, এটা শুভর নিজের তৈরি করা। সুমু এর বিন্দু বিসর্গ জানত না। অস্থিরতায় শুভর বুকের ভেতরটা তখন হাতুড়ির মতো পেটাচ্ছে। 1 বার নয়, 2 বার নয়, অধৈর্য আর অজানা আতঙ্কে শুভ প্রায় 50 বার কল করে বসলো। প্রতিটা মিসড কল যেন শুভর একটা বোবা আর্তনাদ। সে কেবল একটা উত্তর চাইছিল, একটু নিশ্চিন্ত হতে চাইছিল যে সুমু হারিয়ে যায়নি। অবশেষে সন্ধ্যার দিকে সুমুর ঘুম ভাঙল। ফোনের স্ক্রিনের আলোটা জ্বলতে সে চমকে উঠল। শুভর 50টা মিসড কল। সুমু তো হতবাক। নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে, নইলে কেউ এভাবে পাগলের মতো কল করে? বুক দুরু দুরু অবস্থায় সে সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো। কি হয়েছে রে শুভ? হ্যাঁ, এতবার কল করেছিস? সব ঠিক আছে তো ওদিকে? কি রে, কিছু বল। কিছু ঠিক নেই সুমু, তুই ফোন ধরছিলিস না কেন? আমার যে কি অবস্থা হচ্ছিল তুই জানিস। আমি ভেবেছিলাম তুইও বুঝি আমাকে ছেড়ে। শোন সুমু, তোকে ছাড়া আমার একটা মুহূর্ত আর চলছে না রে। আমি তোকে বড্ড ভালোবেসে ফেলেছি। তুই ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। শুভর ভেতর তখন আবেগের এক প্রবল জলোচ্ছ্বাস। সারা দুপুরের ওই দম বন্ধ করা ভয়, হারানোর আতঙ্ক আর বুকের ভেতর জমিয়ে রাখা না বলা কথাগুলো হঠাৎ করে যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। নিজেকে আর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ করতে পারল না শুভ। বন্ধুত্বের সেই পবিত্র নিরাপদ কাঁচের ঘরখানা ডিঙিয়ে সে সুমুকে দিয়ে বসল জীবনের সবচেয়ে বড় প্রস্তাবটা। ফোনের ওপারে কয়েক সেকেন্ডের জন্য একটা নিরেট নিস্তব্ধতা নেমে এলো। সুমু হয়তো এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। যে মানুষটাকে সে নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয় ভেবেছিল, সেই বন্ধুত্বের জগতেও প্রেমের অনুপ্রবেশ ঘটতে দেখে সে হয়তো ভেতরে ভেতরে একটু কেঁপে উঠেছিল। কিন্তু সুমু ছিল অসম্ভব বুদ্ধিমতী এবং চরম বাস্তববাদী। অন্য কোনো মেয়ে হলে হয়তো এই অপ্রত্যাশিত প্রস্তাবে রেগে যেত, চিৎকার করতো বা যোগাযোগ বন্ধ করে দিত। কিন্তু সুমু জানত শুভরই পাগলামির পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আছে কেবল একটা কাঙ্গালপনা আর হারানোর ভয়। সুমু মুহূর্তের মধ্যে পরিস্থিতিটাকে নিজের হাতে তুলে নিল। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই সে একটা মোক্ষম চাল চালল। আরে পাগল,
এটা তোর জাস্ট একটা হরমোনাল প্রবলেম, আর কিচ্ছু নয়। মাথা ঠান্ডা কর। হরমোনাল প্রবলেম? তুই কি বলছিস সুমো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। মাথা ঠান্ডা কর এখন। কাল দেখা করে এটা নিয়ে কথা বলবো, কেমন? রাখছি এখন। শুভর সমস্ত আবেগ যেন এক ধাক্কায় একটা বরফের পাহাড়ে গিয়ে আছড়ে পড়ল। পরের দিন সকালটা শুভর জীবনে এক চরম অপরাধবোধ নিয়ে হাজির হলো। ওর কেবলই মনে হতে লাগলো একটা বোকামির জন্য সে তার জীবনের সবচেয়ে দামি বন্ধুটাকে হারিয়ে ফেলল। শুভ নিশ্চয়ই আর ওর সাথে আগের মতো করে কথা বলবে না। কিন্তু আশ্চর্যের বিষয়ে পরের দিন যখন সুমুর সাথে দেখা হলো, সুমু এই প্রস্তাবের ব্যাপারটা নিয়ে একটা কথাও তুলল না। সে পুরো ঘটনাটাকে, শুভর এই আবেগঘন প্রস্তাবটাকে সম্পূর্ণ এড়িয়ে গেল। উল্টে সে শুভর মন খারাপের কারণ জানতে চাইল, তাকে আগের মতোই শাসন করল। সুমু সেদিন নিজের মতো করে সম্পর্কটাকে বাঁচানোরই চেষ্টা করেছিল। সুমু কেন এমনটা করেছিল? কারণ সে ভালোবাসা বুঝতো না তা নয়, বরং সে শুভর চেয়ে ঢের বেশি পরিণত ছিল। সে জানতো প্রেমের সম্পর্কে জড়ালে একদিন বিচ্ছেদ আসতে পারে, আর তখন এই সুন্দর বন্ধুত্বের আশ্রয়টুকুও চিরতরে হারিয়ে যাবে। সে কোনোভাবেই তার এই পার্সোনাল ডায়েরিটাকে হারাতে চায়নি। সুমু সেদিন হয়তো সাময়িকভাবে শুভর ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সুমুর পরিণত মানসিকতার জন্য তাদের বন্ধুত্বের এক নীরব জয় হয়েছিল। তবে এই জয় যে আসলে আগামী দিনের এক বড় ঝড়ের পূর্বাভাস, তা তারা কেউই তখন বুঝতে পারেনি। সময়ে বড় অদ্ভুত জিনিস। ক্যালেন্ডারের পাতা উল্টে সালটা তখন 2022। শুভ আর সুমুর কলেজ জীবনের পার ততদিনে ঝুঁকে গিয়েছে। ইন্টার্নশিপের শেষ দিনগুলো প্রায় দোরগোড়ায়। যে হস্টেল, যে মেস, হাসপাতালের যে ওয়ার্ডগুলোতে গত কয়েক বছর ধরে তাদের প্রতিদিনের যাতায়াত ছিল, আজ সেগুলোকে পাকাপাকিভাবে বিদায় জানানোর পালা। ছাত্র জীবনে সেই নিশ্চিন্ত খোলস ছেড়ে এবার রুটি রুজির কঠিন বাস্তবের মাটিতে পা রাখার সময় এসে গিয়েছে। শহর ছাড়ার ঠিক আগের দিন বিকেলে তারা শেষবারের মতো গিয়ে বসেছিল তাদের সেই প্রিয় ঠিকানায়, গঙ্গার ধারের কালী মন্দিরের চাতালে। পড়ন্ত বিকেলের বিষণ্ণ আলো এসে পড়েছিল দুজনের মুখে। সেদিনও সবকিছু কত স্বাভাবিক ছিল। নদীর শান্ত জল, গঙ্গার স্নিগ্ধ হাওয়া, আর তাদের সেই চিরচেনা খুনসুটি। সুমু চাতালের ধারে বসে পা দোলাচ্ছে, হাতে একটা শুকনো পাতা নিয়ে খেলছে। শুভ পাশে চুপচাপ বসে আছে। মনে আছে প্রথম দিন এখানে এসে তুই কি ভীষণ চুপ করেছিলি? আর তুই একটানা বকবক করে যাচ্ছিলি। এই, আমি বকবক করি না রে, সবসময় আমি বকবক করি? না না, তুই তো একদম শান্ত নিরীহ মেয়ে। দুজনেই হেসে ওঠে। হাসিটা অবশ্য একদম আগের মতোই, কিন্তু ভেতরে কোথাও একটা টান লুকিয়ে আছে। কিছুক্ষণ পর গঙ্গার দিক থেকে হাওয়াটা যেন একটু কমে এসেছে। চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে উঠেছে। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শুভ বলল, কবে যাচ্ছিস? কাল সকালেই। তারপর? তারপর আবার কি? ফোন আছে, ভিডিও কল আছে, তুই কি আর আমাকে ভুলে যাবি নাকি? ভুলে যাওয়া কি এত সহজ? শুভ উত্তর দেয় না, শুধু নদীর দিকে তাকিয়ে থাকে। কিছু বিদায় খুব জোরে বলা হয় না, সেগুলো সেগুলো নিঃশব্দে আসে। ঠিক যেমন ভাবে সূর্য ডুবে যায়, ধীরে নিঃশব্দে, কিন্তু সম্পূর্ণভাবে। আচ্ছা, একটা কথা বলতো, আমি না থাকলে কে তোর খেয়াল রাখবে বলতো? কেউ না, হয়তো অভ্যাস হয়ে যাবে। এত সহজে? না, সহজ না, কিন্তু মানিয়ে নিতে হয়। সুমুর মুখের হাসিটা একটু থেমে যায়। সে বুঝতে পারে এই মানিয়ে নেওয়া কথাটার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। দূরে সূর্য ডুবে যাচ্ছে, আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। দুজনেই পাশাপাশি বসে, কিন্তু কেউ কিছুই বলছে না। শুভ, হ্যাঁ? আমাকে ভুলে যাস না প্লিজ। শুভর চোখে এক মুহূর্তের জন্য সব অনুভূতি ভেসে ওঠে, কিন্তু সে শুধু হালকা হেসে নরম গলায় বলে, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না,
যত দূরেই থাক। হ্যাঁ রে, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে জানিস। মনে হচ্ছে এই তো সেদিন নার্ভাস হয়ে প্রথম হাসপাতালে পা রাখলাম, আর আজ সব কেমন হুশ করে পেরিয়ে গেল। মন্দিরের সিঁড়িতে পাশাপাশি বসে তারা যেন হাতড়ে বেড়াচ্ছিল গত কয়েক বছরের জমে থাকা অজস্র সুন্দর স্মৃতিকে। কে প্রথম দিনে কেমন নার্ভাস ছিল, হাসপাতালে ডিউটির ফাঁকে লুকোনো ক্লান্তি, জন্মদিনের সেই সারপ্রাইজগুলো, আর একসাথে ভাগ করে নেওয়া ফুচকা বা আইসক্রিমের অমলিন স্বাদগুলো, সব যেন এক নিমেষে চোখের সামনে ভিড় করে আসছিল। সবকিছু একদম ঠিকঠাকই ছিল, ঠিক আগের মতোই নিখাদ আর সুন্দর, কিন্তু দুজনেরই বুকের ভেতর একটা চাপা ভারী পাথর চেপে বসেছিল। তারা দুজনেই জানতো এই বিকেলটা ফুরোলেই এই শহর, এই গঙ্গার ঘাট আর এই রোজগার একসঙ্গে পথ চালাটা শেষ হয়ে যাবে। ও হাসছে, কিন্তু ওর চোখের ওই বিষাদটা আমি স্পষ্ট পড়তে পারছি। মনে হচ্ছে সময়টা যদি আর একটু বেইমানি করত, যদি এই বিকেলটা এখানেই চিরকালের মতো থেমে যেত, তাহলে হয়তো এই শূন্যতাটা আমাকে গ্রাস করতো না। বাড়ি ফেরার এই সময়টা শুভর বুকে আবার সেই পুরনো পাথরটা এনে বসালো। লকডাউনের সময় তারা দূরে থাকলেও মনের দিক থেকে তারা ছিল একে অপরের সবচেয়ে কাছাকাছি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার শুরু হবে কেরিয়ারের দৌড়। যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। এই ব্যস্ততার মাঝে সুমু কি আর আগের মতো সময় দিতে পারবে? সুমু কি নতুন মানুষের ভিড়ে হারিয়ে যাবে? সেই পুরনো কালসাপ, হারিয়ে ফেলার আদিম ভয়টা আবারও শুভর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। ততদিনে সুমু তো শুভর কাছে কেবল একজন সাধারণ বন্ধু নেই, সে শুভর জীবনের প্রতিটা সকালের অ্যালার্ম, প্রতিটা রাতের শেষ মেসেজ, এক কথায় শুভর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই মানুষটাকে ছাড়া বাকি জীবনটা কাটানোর কথা ভাবলেই শুভর দম বন্ধ হয়ে আসত। সেই গভীর ভয় আর চরম নির্ভরতা থেকেই শুভ আবারও সেই একই বোকামিটা করে বসল। একদিন কথায় কথায় সে আবারও সুমুকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিল। সুমু, সুমু, তুই বুঝছিস না কেন? এই অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে তুই পাশে না থাকলে আমি বাঁচতেই পারবো না। তুই 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 আমার অভ্যাসে পরিণত হয়েছিস রে। আমি তোকে ভালোবাসি সুমু। প্লিজ প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। শুভ, তুই যেটাকে ভালোবাসা ভাবছিস সেটা হয়তো অভ্যাস, নির্ভরতা। আমি তোকে খুব কেয়ার করে শুভ, খুব। কিন্তু কিন্তু তুই আমাকে ভালোবাসিস না, তাই তো? আমি তোকে হারাতে চাই না শুভ, কিন্তু এইভাবে আমি তোকে কাছে রাখতে পারবো না। এইভাবে আমরা একদিন দুজনেই ভেঙে পড়বো শুভ। প্লিজ প্লিজ একটু বোঝ। শুভর হাত কাঁপছে, সে ফোনটা শক্ত করে ধরে থাকে। তাহলে এতদিন যা ছিল সবটাই কি শুধু আমার একার ছিল? না, একেবারেই না। আমাদের যা ছিল সেটা খুব সুন্দর ছিল, কিন্তু সব সুন্দর জিনিসের নাম ভালোবাসা হয় না। একটা দীর্ঘ নীরবতা। এই নীরবতায় যেন সব কথার উত্তর দিয়ে দেয়। সবচেয়ে কঠিন সত্যটা হলো, যাকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই হয়তো আমাদের ছেড়ে দিতে শেখায়। ভালোবাসা কখনো কখনো পাওয়া নয়, বরং ছেড়ে দেওয়াও ভালোবাসারই এক রূপ। শুভ ধীরে ধীরে ফোনটা কান থেকে সরিয়ে নেয়। কলটা কেটে যায়, স্ক্রিনে ভেসে ওঠে কল এন্ডেড। সে চুপচাপ বসে থাকে, চোখে জল নেই, কিন্তু ভেতরটা একেবারে ফাঁকা। সমু কোনো আঘাত করলো না, কোনো কড়া কথা শোনালো না, শুধু বুঝিয়ে দিল যে বন্ধুত্বের এই সুন্দর উঠোনে সে কোনোভাবেই প্রেমের বেড়া তুলতে চায় না। বারবার একই মানুষের প্রেমে পড়া, বারবার একইভাবে প্রত্যাখ্যিত হওয়া, আর তারপর নিজের বুকের ক্ষতগুলোকে লুকিয়ে রেখে আবারও হাসি মুখে সেই বন্ধুত্বের হাতটায় শক্ত করে ধরে রাখা, এটাই বোধহয় ছিল শুভর নিয়তি। শুভ জানতো না ভালোবাসা মানে অধিকার নয়। সে বুঝতে পারছিল না যে সমু তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিচ্ছে না, সে শুধু সম্পর্কটার ধরন বদলাতে চাইছে না।
এবার শুরু হলো ক্যারিয়ারের নিয়ে চিন্তা ভাবনা। শুভ আর সুমু ঘন্টার পর ঘন্টা ফোনে স্বপ্ন বুনত। তারা ভাবতো দুজনে একই সাথে কোনো বড় হাসপাতালে কাজ করবে, কিন্তু জীবন তো আর রূপকথার গল্প নয়, আর বাস্তবের মাটিতে কল্পনার ডানা খুব বেশি দূর উড়তে পারে না। ইন্টার্নশিপ শেষে দুজনেই চাকরিতে ঢুকলো ঠিকই, কিন্তু আলাদা আলাদা প্রাইভেট হসপিটালে। তবে গল্পের সবচেয়ে বড় মোড়টা এলো কিছুদিনের পরেই। ভালো সুযোগ আর ক্যারিয়ারের তাগিদে শুভকে নিজের চেনা শহর, চেনা মানুষ সব ছেড়ে পাড়ি দিতে হলো ভিন রাজ্যে। মধ্যপ্রদেশের একটা হসপিটালে চাকরি পেল সে। যেদিন ট্রেনের চাকা গড়িয়েছিল মধ্যপ্রদেশের উদ্দেশ্যে, শুভর মনে হচ্ছিল তার বুকের ভেতর থেকে কেউ যেন তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে রেখে দিচ্ছে নিজের শহরে। এই ভৌগোলিক দূরত্বটা শুভর কাছে ছিল এক চরম শাস্তির মতো। মধ্যপ্রদেশের রুক্ষ পরিবেশ, অচেনা ভাষা আর প্রাইভেট হসপিটালের হাড় ভাঙা ডিউটি সব মিলিয়ে শুভর জীবনটা একটা যন্ত্রের মতো হয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও আশ্চর্যের বিষয় হলো তাদের বন্ধুত্বের রেশটুকু তখনও অমলিন ছিল। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর রাতে যখন শুভ নিজের ঘরে ফিরত, তখন সুমুর সাথে ওই 10-15 মিনিটের কথাটাই ছিল তার সারা দিনের একমাত্র অক্সিজেন। জানিস সুমু, এখানে ভাষার তেমন সমস্যা নেই, হিন্দিটা মোটামুটি বুঝে নেই, কিন্তু খাওয়া দাওয়াটা একদমই ভালো লাগে না। সারাদিন ডিউটির পর মনে হয় শরীরটা আর চলতেই চায় না। তবে রাতে তোর গলাটা শুনলে মনে হয় যাক, অন্তত কেউ একজন তো আমার আছে। তুই এত কষ্ট পাচ্ছিস শুভ? শুনে যে কি খারাপ লাগছে না। আচ্ছা শুভ, ঠিক মতো খাওয়া দাওয়া করিস? খাই তো, কিন্তু খেতে ইচ্ছে করে না। তোর হাতে রান্না করা ওই চিকেন কষাটা খুব মনে পড়ে। আরে এত মিস করছিস নাকি? শুধু খাবার না, সব কিছুই। অভ্যাস হয়ে যাবে, দেখিস। নতুন জায়গা, নতুন মানুষ, সময় তো লাগবেই। সব কিছুতেই কি অভ্যাস হয়ে যায় সুমু? তুই নিজের খেয়াল রাখিস আগে, এত ওভারথিঙ্ক করিস না। ঠিক করে খাওয়া দাওয়া কর শুভ, ভালো থাক। দূরত্ব বেড়েছিল ঠিকই, কিন্তু বন্ধুত্বের শিকড়টা তখনও মাটি কামড়ে পড়েছিল। সুমু তখনও শুভর জীবনে তার সেই পার্সোনাল ডায়েরি হয়েছিল, আর শুভ ছিল সুমুর একমাত্র নিরাপদ আশ্রয়। কিন্তু এই ভৌগোলিক দূরত্ব আর জীবনের বাস্তব চাপ যে আস্তে আস্তে তাদের এই বন্ধুত্বের ইমারতে একটা নীরব ফাটল ধরাতে শুরু করেছে, তা তারা টেরই পায়নি। 2023 সালে সেই অন্ধকার দিনগুলো তখন নিঃশব্দে শুভর দরজায় কড়া নাড়ছিল। ক্যালেন্ডারের পাতাগুলো যেন নির্মম এক যান্ত্রিক নিয়মে উল্টে যাচ্ছিল। দেখতে দেখতে 2023 সাল এসে উপস্থিত হলেও শুভর জীবনে নতুন বছরের কোনো আনন্দ বা উত্তাপ ছিল না। মধ্যপ্রদেশের রুক্ষ অচেনা মাটি আর প্রাইভেট হাসপাতালের হাড় ভাঙা ডিউটি শুভর ভেতরের মানুষটাকে ক্রমশ একটা রোবটে পরিণত করেছিল। চারপাশে অনেক মানুষ, কাজের অনেক চাপ, কিন্তু দিন শেষে নিজের ছোট্ট ঘরের নিস্তব্ধতায় ফিরলে শুভর মনে হতো সে যেন এক অনন্ত শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছে। এই নিঃসঙ্গ প্রবাস জীবনে তার একমাত্র মরুদ্যান ছিল ওই মোবাইল ফোনটা আর ওপারে থাকা সুমু। কিন্তু এবার যেন সেই মরুদ্যানটাও একটু একটু করে শুকিয়ে আসতে শুরু করলো। সালটা সুমুর নিজের জীবনের জন্য খুব একটা মসৃণ ছিল না। সে তখন তার ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন, কাজের চাপ আর মানসিক অস্থিরতায় চূড়ান্ত বিপর্যস্ত। নিজের জীবনের এই এলোমেলো ঝড়গুলো সামলাতে গিয়ে সে ক্রমশ হাঁপিয়ে উঠছিল। চারপাশের এই চাপ আমি আর নিতে পারছি না। আমার যেন দম বন্ধ হয়ে আসছে। আমার শুধু এমন একটা কাঁধ দরকার যেখানে মাথা রেখে একটু কাঁদতে পারবো আমি। এমন একজন মানুষ যে কোনো উপদেশ দেবে না, কোনো দাবি করবে না, শুধু চুপচাপ আমার সব কথা শুনবে। শুভ যদি আগের মতো শুধুই আমার পার্সোনাল ডায়েরি হয়ে থাকতো। সুমুর তখন একজন প্রেমিকের চেয়ে ঢের বেশি প্রয়োজন ছিল তার সেই পুরনো বন্ধু শুভকে, যে তাকে বিচার না করে শুধু তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই শুভ তার জীবনের সবচেয়ে মারাত্মক এবং চূড়ান্ত ভুলটা করে বসল।
দূরত্ব আর সুমুর এই মানসিক অস্থিরতা শুভর মনে এক অন্য সিগন্যাল দিল। সুমু আজকাল এত কম কথা বলছে কেন? ও কি আমাকে এড়িয়ে চলছে? ওর জীবনে কি নতুন কেউ এসেছে? না না, আমি ওকে হারাতে পারবো না। সুমুকে ধীরে ধীরে আমার জীবন থেকে চিরতরে মুছে যাচ্ছে। সুমু যখন নিজের অবসাদ বা কাজের চাপে শুভর সাথে কথা বলার সময় কমিয়ে দিল, শুভ তখন পরিস্থিতিটা বোঝার বদলে ওভার থিঙ্কিং এর শিকার হলো। সুমুর নীরবতা বা ব্যস্ততা যে ওর নিজের জীবনের লড়াইয়ের কারণে, সেটা শুভর ওই আতঙ্কিত মন কিছুতেই বুঝতে চাইল না। আর এই ভয় থেকেই শুভ হয়ে উঠল চূড়ান্ত স্বার্থপর। সে সুমুর মানসিক অবস্থাটা একবারও বোঝার চেষ্টা না করে কেবল নিজের ভালোবাসাটুকু পাওয়ার জন্য, সম্পর্কটাকে একটা পাকাপোক্ত নাম দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ওকে আমার নিজের করে পেতেই হবে। যদি যদি একবার আমি সুমুকে পুরোপুরি নিজের করে নিতে পারি, তবেই হয়তো এই হারানোর ভয় চিরকালের মতন ঘুচবে। আর এই অকারণ জেদ, এই হারানোর তীব্র ভয় থেকেই একদিন সে সুমুকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। সুমু শোন, আমি জীবনে যদি কাউকে বিয়ে করি তবে তোকেই করবো। হ্যাঁ, তুই আমার জীবনের শেষ ইচ্ছা। ফোনের ওপাশে হঠাৎ নিস্তব্ধতা। সুমু যেন কথাটা হজম করার চেষ্টা করছে। শুভ, তুই কি এসব বুঝে শুনে বলছিস? হ্যাঁ, আমি পুরোপুরি বুঝেই বলছি। আমি তোকে ছাড়া আর কাউকে ভাবতেই পারি না। তুই যেটা বলছিস সেটা খুব বড় কথা শুভ, কিন্তু এতটা তাড়াহুড়ো করে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। তাড়াহুড়ো না সুমু, আমি অনেক দিন ধরেই এটা ফিল করছি। তুই যেটাকে ভালোবাসা ভাবছিস সেটা অনেকটাই নির্ভরতা শুভ। তুই এখন একা, নতুন জায়গা, তাই এমন লাগছে। মানে আমার ফিলিংসটা তুই সিরিয়াসলি নিচ্ছিস না? নিচ্ছি, খুব নিচ্ছি, কিন্তু আমি তোকে এমন কোনো আশা দিতে চাই না শুভ, যেটা আমি রাখতে পারবো না। তাহলে তোর জীবনে আমার জায়গাটা কি? খুব কাছের, খুব নিজের একজন মানুষ, কিন্তু সেইভাবে না শুভ। এই সেইভাবে না কথাটা যেন সবকিছু পরিষ্কার করে দেয়। বুঝেছি। এবার সত্যিই বুঝলাম। আমি তোকে হারাতে চাই না, প্লিজ শুভ, এমন কিছু করিস না যাতে আমরা একেবারে দূরে সরে যাই। প্লিজ প্লিজ। দূরে তো আমরা অনেক আগেই সরে গেছি সুমু, শুধু বুঝতে দেরি হলো। ফোনের দুপাশেই নীরবতা, কিন্তু সেই নীরবতায় সবচেয়ে জোরে কথা বলে। শুভর এই চাওয়াটা কেবল কথার কথা ছিল না। সুমুকে নিজের করে পাওয়ার জেদে সে তখন এমন এক ঘোরের মধ্যে ছিল যে নিজের ভবিষ্যৎ জানতে জ্যোতিষী পর্যন্ত দেখিয়ে ফেলেছিল। এমনকি নবদ্বীপে যাওয়ার সময়ও তার মন জুড়ে ছিল কেবলই সুমু। ঈশ্বর, তুমি তো আমাদের মিলিয়ে দিয়েছ। তুমি সুমুকে আমার জীবনে এনেছো। এবার ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ। ঈশ্বর প্লিজ, কখনোই আমাদের একে অপরের থেকে আলাদা করো না। আমি পারবো না ওকে ছাড়া। নবদ্বীপের পুণ্যভূমিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সে পাগলের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল শুধু সুমুকে পাওয়ার জন্য। শুভর মনে একটা অন্ধবিশ্বাস জন্মে গিয়েছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি কতটা বেমানান হতে পারে শুভর হিতাহিত জ্ঞান তখন সেটা বিচার করার অবস্থাতেই ছিল না। যে মেয়েটা নিজের জীবনের নানা জটে আটকে তখন দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, তার কাছে শুভ বন্ধুত্বের অক্সিজেন নিয়ে যাওয়ার বদলে তোকেই আমার চাই বলে বিয়ের মতো একটা বিশাল প্রতিশ্রুতির পাথর ওর বুকে চাপিয়ে দিল। ফলাফল যা হওয়ার ঠিক তাই হলো। সুমু হঠাৎ করে যেন আরো গুটিয়ে গেল। যে মানুষটার কাছে সে নিজের জীবনের সব ক্লান্তি মুছে ফেলতে আসতো, সেই মানুষটাই যখন তার ক্লান্তির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো, তখন সুমুর আর কোনো উপায় রইল না। সুমু কোনো ঝগড়া করলো না, কোনো কড়া কথা বলল না, শুধু আগের সেই নিরেট হিম শীতল নীরবতার দেয়ালটা সে আবারও তুলে দিল। কিন্তু এবারের দেয়ালটা ছিল অনেক বেশি শক্ত, অনেক বেশি দুর্লঙ্ঘ। এবার আর কোনো ফাঁক রাখল না সে।
নিঃশব্দে ধীরে ধীরে সুমু চিরকালের জন্য নিজেকে শুভর জীবন থেকে গুটিয়ে নিল। এই বিচ্ছেদে সুমুর কোনো দোষ ছিল না। সে শুভর আবেগ নিয়ে খেলেনি। সে কেবল নিজের শান্তিটুকু, নিজের শ্বাস নেওয়ার একটু জায়গা চেয়েছিল। সে চেয়েছিল একটা নিখাদ বন্ধুত্ব। আর শুভ চেয়েছিল সুমুকে পুরোপুরি অধিকার করতে। দুজনের এই চাওয়ার অমিলটাই একটা সুন্দর পবিত্র সম্পর্ককে খাদের কিনারে এনে দাঁড় করালো। আর অবশেষে তা গভীর শূন্যতায় তলিয়ে গেল। হাতের মুঠোয় বালি নিয়ে মানুষ যত শক্ত করে চাপ দেয়, বালি ঠিক তত দ্রুত আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যায়। শুভর ভালোবাসাও ছিল ঠিক তেমনই। সবটুকু পাওয়ার এক অন্ধ আশায়, অধিকার ফলানোর এক আদিম জেদে শুভ সেদিন তার জীবনের সবচেয়ে দামি রত্ন, তার সেরা বন্ধুকেই চিরকালের মতো হারিয়ে ফেলল। আমি কি করলাম? ওকে ওকে ধরে রাখার জেদে আমি সব কিছু শেষ করে ফেললাম। শুভ মাটিতে বসে পড়ে, দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। চারপাশ নিস্তব্ধ, কেউ নেই, কিছুই নেই, শুধু তার ভাঙা শ্বাস আর কান্নার শব্দ। মধ্যপ্রদেশের সেই চার দেওয়ালের মাঝে বসে শুভ যখন বুঝতে পারল সে কি ভয়ানক ভুলটা করেছে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। শুভর সেই নীরব প্রত্যাখ্যান শুভর বুকের ভেতর এমন এক শূন্যতার গহ্বর তৈরি করলো, যার কোনো তল ছিল না, যার কোনো সান্ত্বনা ছিল না। শুরু হলো শুভর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। সাল। মহাকালের খাতায় আরো একটা বছর যোগ হলো ঠিকই, কিন্তু শুভর জীবনের ঘড়ির কাঁটা সেই 2023-এর ওই অভিশপ্ত বিচ্ছেদের দিনটাতে চিরকালের জন্য থমকে রইল। শুভ আর সেই পুরনো শুভ নেই। আয়নার সামনে দাঁড়ালে সে নিজেই নিজের চোখের দিকে তাকাতে ভয় পায়। চোখের নিচে গাঢ় কালি, উস্কো খুস্কো চুল, আর দৃষ্টিতে এক অনন্ত শূন্যতা। মধ্যপ্রদেশের ওই প্রবাস জীবনে প্রাইভেট চাকরির অমানসিক চাপ, কর্পোরেট দুনিয়ার হাড় ভাঙা খাটুনি, আর তার উপর সুমুখে চিরতরে হারানোর দমন, সব মিলিয়ে শুভ যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিল। তার মনে হতো বুকের ভেতর একটা আস্ত শ্মশান নিয়ে সে রোজ ডিউটি করতে যাচ্ছে। কোনো কিছুতেই তার মন টিকত না। সিটি স্ক্যান মেশিনের আওয়াজ, রোগীদের ভিড়, ডাক্তারের নির্দেশ, সবকিছুই তার কাছে অর্থহীন মনে হতো। যে মানুষটা একসময় বড় ক্যারিয়ারের স্বপ্ন দেখত, সেই শুভ একদিন চরম হতাশা আর অবসাদের বশবর্তী হয়ে ওই প্রাইভেট চাকরিটা ছেড়ে দিল। কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া এক বুক শূন্যতা আর বেকারত্বের গ্লানি নিয়ে শুভ ফিরে এলো নিজের চেনা শহরে, নিজের চার দেওয়ালের বন্দি জীবনে। বাড়ি ফিরে শুভ নিজেকে একটা অন্ধকার ঘরের মধ্যে পুরোপুরি গুটিয়ে নিল। কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, কেবল দিনরাত ওই পুরনো চ্যাট হিস্ট্রি আর শুভর ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। এই চরম হতাশার দিনে যখন শুভ নিজের পরিবারও তার এই পাগলামি দেখে হাল ছেড়ে দেওয়ার উপক্রম করেছে, তখন অন্ধকারে জোনাকির মতো আলো নিয়ে ফোনের ওপার থেকে তার পাশে এসে দাঁড়ালো কলেজের দুই বন্ধু, সালমা আর শুক্লা। হ্যালো শুভ, কতবার ফোন করার পর ধরলি বলতো ফোনটা? কি শুরু করেছিস নাকি তুই এসব? নিজের কেরিয়ার, চাকরি সব ছেড়ে দিয়ে এখন ঘরে দরজা বন্ধ করে বসে আছিস? তুই কি নিজেকে এভাবে শেষ করে দিবি ভেবেছিস শুভ? শুক্লা তো ঠিকই বলছে, একা একা ঘরের ভেতর গুমড়ে থেকে কি পাবি তুই শুভ? সুমু তোর সাথে কথা বলছে না বলে কি তোর গোটা জীবনটা শেষ হয়ে গেল? তোর এই অবস্থার কথা শুনে আমরা এতটা দূর থেকে কিভাবে ছটফট করছি তুই বুঝতে পারছিস না? আরে আমাদের সাথে তো অন্তত কথা বল। এভাবে একা একা থাকাটা কোনো সমস্যার সমাধান নয় রে ভাই। কি বলবো তোদের, কিছুই ভালো লাগে না, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় কিছুই আর বাকি নেই। ফাঁকা লাগতেই পারে, কিন্তু তাই বলে সব ছেড়ে দিবি? তুই তো এমন ছিলি না রে শুভ। তুই কি জানিস তুই নিজেকে কতটা কষ্ট দিচ্ছিস, আর আমাদেরকেও? আমি শুধু ওকে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম, এতটাই যে নিজের কথা ভাবতেই ভুলে গেছিলাম। ভালোবাসা ভুল নয়,
কিন্তু নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলা ভুল শুভ। তুই ওকে ভালোবাসিস সেটা ঠিক, কিন্তু তোর নিজের জন্য তো তোকে বাঁচতে হবে, তাই না? আমি পারবো তো আবার সব শুরু করতে? অবশ্যই পারবি, কিন্তু তার আগে তোকে এই ঘর থেকে বেরোতে হবে। ফোনটা একটু বেশি করে ধরতে হবে, আর আমাদের সবার কথা শুনতে হবে, বুঝেছিস? আর কাল সকালে উঠে একটা কাজ করবি। কি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলবি, আমি আবার শুরু করব। চেষ্টা করব। কখনো কখনো আমরা নিজেরাই নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিই, কিন্তু কিছু মানুষ থাকে যারা আমাদের হাতটা ধরে টেনে আবার আলোয় নিয়ে আসতে চায়। সালমা আর শুক্লা জানতো শুভর এই অসুখটা শরীরের নয় বরং মনের। তাই দূরে থেকেও তারা রোজ ফোনে বকাঝকা করে বুঝিয়ে শুভকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু নিয়তির বোধহয় শুভর ওপর থেকে তখনও রাগ মেটেনি। মানসিক অবসাদের চরম পর্যায়ে থাকা অবস্থায় ঘরে ফেরার কিছুদিনের মধ্যেই শুভ আক্রান্ত হলো ভয়াবহ টাইফয়েডে। অনিয়ম আর অযত্নে শরীর এমনিতেই ভেঙে পড়েছিল, তারপর টাইফয়েডের মারণ কামড় শুভর শরীরটাকে একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করালো। এক টানা 104-105 ডিগ্রি জ্বর। শরীর এমন পর্যায়ে পৌঁছালো যে আক্ষরিক অর্থেই বাঁচা মরা নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। ডাক্তাররা পর্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। আশ্চর্যের বিষয় হলো, সেই প্রবল জ্বরের ঘোরে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুভর অবচেতন মন কেবল সুমুর কথাই ভেবে চলল। বন্ধু বান্ধব দূরে থেকেও ফোনে খোঁজ নিচ্ছে, কিন্তু এই মুহূর্তে শুভর ঘরের ভেতরে তার বিছানার পাশে বসে আছে তার বাবা মা। দুজনের চোখেই উৎকণ্ঠা, অজানা আশঙ্কা। ঘরের ভেতর মৃদু আলো। শুভ বিছানায় শুয়ে, তার শরীর জ্বরে পুড়ছে। মা কপালে ভেজা কাপড় চাপা দিচ্ছেন। বাবা পাশে বসে চুপচাপ তাকিয়ে আছেন। মা কাঁপা গলায় বলল, এই ছেলেটার কি হলো বলো তো? ও এভাবে ভেঙে পড়লো কি করে গো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মন ভেঙে গেলে শরীরও আর টেকে না। শুভ অস্থির হয়ে কেঁপে ওঠে। ঠোঁট নড়ে ওঠে, কিন্তু চোখ বন্ধই থাকে। সুমু, সুমু, তুই যাস না প্লিজ সুমু। মা থমকে যায়, বাবার দিকে তাকিয়ে বলে, এই ও কার নাম নিচ্ছে বারবার? হ্যাঁ, যার জন্য এই অবস্থা। আমি আমি তোকে ছাড়া পারবো না, যাস না। বাবা আমরা তো আছি রে বাবা। বাবা তুই চোখটা খোল বাবা, বাবা চোখটা খোল। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ কাকে ডাকে সেটাই বলে দেয় তার হৃদয়ের গভীরে আসলে কে থাকে। শুভর জীবনের সেই জায়গাটা আজও শুধু একটাই নাম দখল করে আছে, সুমু। একটা মানুষকে কতটা আপন করলে, নিজের সত্তার সাথে কতটা মিশিয়ে ফেললে, তবে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মুহূর্তেও কেবল তারই মুখ মনে পড়ে। যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পর সালমা শুক্লাদের অনবরত খোঁজ খবর আর পরিবারের আপ্রাণ চেষ্টায় শুভ ধীরে ধীরে জমের দুয়ার থেকে ফিরে এলো। শরীর থেকে জ্বরের উত্তাপ কমলো ঠিকই, কিন্তু বিছানায় উঠে বসার পর শুভর মনে হলো তার ভেতরের শূন্যতাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। শরীর বাঁচলো বটে, কিন্তু এই বেকার লক্ষ্যহীন সুমুবিহীন জীবনটা সে কাটাবে কি করে? ঠিক এই খাদের কিনারায় যখন শুভ ভাবছে সব শেষ, তখনই তার জীবনে এক দেবদূতের মতো এলো তার ছোটবেলার বন্ধু অতনু। অতনু কোনো সান্ত্বনার কথা শোনালো না, কোনো মিথ্যে আশা দিল না। সে শুধু শুভর কাঁধে হাত রেখে খুব বাস্তব একটা কথা বলল। শুভ, তুই যাকে হারিয়েছিস তাকে আর ফিরে পাবি না, কিন্তু তাই বলে তুই নিজেকেও কেন শেষ করে দিচ্ছিস? জীবন এখানেই থেমে যায় না। তুই যদি সত্যিই সুমুকে ভালোবেসে থাকিস, তবে নিজেকে এমনভাবে গড়ে তোল যেন দূর থেকে হলেও সে তোকে দেখে গর্ববোধ করতে পারে। দেখ, প্রেমে ব্যর্থতা মানুষকে শেষ করে না ভাই, বরং ঘুরে দাঁড়াতে শেখায়। শুভ চুপ করে বসে থাকে, কিন্তু এবার তার চোখে
আগের মতো ফাঁকা শূন্যতা নেই, কিছু একটা যেন নড়ে ওঠে ভেতরে। আমি পারবো তো? না পারার তো কিছুই নেই, শুধু শুরুটা করতে হয়। কিছু কথা খুব সাধারণ শোনায়, কিন্তু ঠিক সময় বলা হলে সেই কথাগুলোই মানুষের ভেতরে নতুন করে বাঁচার ইচ্ছেটা জাগিয়ে তোলে। অতনুর এই কথাগুলো শুভর চেতনায় যেন চাবুকের মতো আছড়ে পড়ল। বহুদিন পর সে আবার নিজের ভেতরে একটা নাড়া অনুভব করল। অতনু শুধু তাকে সান্ত্বনা দেয়নি, বরং নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। সে শুভকে সরকারি চাকরির প্রস্তুতি নিতে বলল। রেলওয়ে, এইমস, সিআরই মতো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর ফর্ম বেরোনোর খবরও জানালো। শুভ চুপচাপ বসে অতনুর কথা শুনছে, কিন্তু এবার যেন তার চোখে এক ফোঁটা দৃঢ়তা ফুটে উঠেছে। দেখ, একটা লক্ষ্য দরকার। তুই যদি নিজের জীবনটা গুছিয়ে নিতে পারিস, তাহলে তোর সব কষ্টের একটা মানে বেরোবে। কিন্তু এতদিন কিছুই করিনি, আবার শুরু করা কি এত সহজ? না, সহজ না, কিন্তু অসম্ভবও না। তুই শুধু প্রথম স্টেপটা নে, বাকি পথটা নিজেই খুলে যাবে। টেবিলের ওপর পড়ে থাকা পুরনো বইগুলোতে শুভর চোখ পড়ে। ধুলো জমে গিয়েছে। সে ধীরে ধীরে একটা বই তুলে নেয়, তার উপর হাত বুলোতে থাকে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে। শুভ কি পারবে নিজের ভাঙা অতীতকে পেছনে ফেলে নতুন করে পথ চলা শুরু করতে? দেখতে দেখতে 2024-এর সেই অন্ধকার হতাশার দিনগুলো পেরিয়ে জীবনে এসে পড়ল 2025 সাল। বেকারত্বের গ্লানি আর প্রিয় মানুষ হারানোর শোক, এই দুই তীব্র যন্ত্রণাকে শুভ এবার নিজের দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তিতে পরিণত করল। শুরু হলো শুভর নিজেকে নতুন করে গড়ে তোলার এক কঠোর সাধনা। ভোরবেলা অ্যালার্ম বাজার আগেই শুভর ঘুম ভাঙে। সে উঠে বসে। চোখে ক্লান্তি থাকলেও এবার দৃঢ়তা আছে। যে ছেলেটা একসময় একটা নামের মধ্যেই নিজের পুরো পৃথিবী খুঁজে পেয়েছিল, সেই আজ নিজের ভেতরেই নতুন একটা পৃথিবী গড়ে তুলতে শুরু করেছে। 2025 সালটা হয়ে উঠল শুভর ঘুরে দাঁড়ানোর বছর। দিন রাত এক করে পড়াশোনা, সিলেবাস শেষ করার তাগিদ, মক টেস্টের পর মক টেস্ট। শুভ নিজেকে এমন ভাবে এই নতুন যুদ্ধে ডুবিয়ে দিল যে পুরনো স্মৃতির ভূতগুলো আর তাকে তাড়া করার সুযোগই পেল না। বছর জুড়ে সে নিজের লক্ষ্যে চোখ রেখে একের পর এক সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে লাগলো। রেলওয়ে, এইমস, সিআরই, প্রতিটা পরীক্ষায় যেন তার নিজের সাথে নিজের লড়াই। না, আমি এভাবে শেষ হয়ে যেতে পারি না। ভালোবাসা মানুষকে শেষ করে না, ভালোবাসা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। সুমু আমাকে ফিরিয়ে দিয়ে কোনো ভুল করেনি। ওর সে নীরব প্রত্যাখ্যানই আজ আমাকে ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে উঠতে পারার জেদ জুগিয়েছে। আস্তে আস্তে শুভর জীবনে এক অদ্ভুত রূপান্তর ঘটতে শুরু করলো। খাদের কিনারা থেকে ফিরে এসে 2025-এর শেষে দাঁড়িয়ে সে এবার এক নতুন ভবিষ্যতের দিকে পা বাড়ালো। যে ভবিষ্যতের আকাশটা অনেক বেশি প্রশস্ত, আর যেখানে মেঘের আড়ালে লুকিয়ে আছে এক নতুন ভোরের সোনালী রোদ। অতনু সে কথাগুলো শুভর জীবনে কোনো জাদু কাঠির চেয়ে কম ছিল না। যে শুভ কয়েক মাস আগেও অন্ধকারে ডুবেছিল, সে এবার এক অদ্ভুত জেদে জ্বলে উঠল। শুরু হলো এক অন্য লড়াই। এই লড়াই কাউকে হারানোর নয়, এই লড়াই ছিল নিজেকে নিজের কাছে প্রমাণ করার। বেকারত্বের গ্লানি আর প্রিয় মানুষকে হারানোর যে দহন, সেটাকেই শুভ এবার নিজের জ্বালানি বানালো। আগে যে রাতগুলো কাটত শুভর পুরনো মেসেজ পড়ে চোখের জল ফেলতে ফেলতে, এখন সেই রাতগুলো কেটে যেতে লাগলো রেডিওগ্রাফির এমসিকিউ, অঙ্কের ফর্মুলা আর জেনারেল নলেজের বইয়ের পাতায়। নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে এক কঠোর তপস্যায় বসে গেল সে। রাত 2টো, টেবিল ল্যাম্পের আলোয় শুভর চোখ লাল, কিন্তু পাতা উল্টানো থামছে না। এই লড়াইয়ে সে একা ছিল না। সালমা, শুক্লা আর অতনু, এই 3 বন্ধু ঢাল হয়ে দাঁড়িয়ে রইল শুভর চারপাশে। ওরা ওকে ভেঙে পড়তে দেয়নি। বাইরের দুনিয়ার কোনো নেতিবাচক হাওয়া ওর কাছে পৌঁছাতেই দেয়নি।
পড়াশোনা শেষ, খেয়ে নিস। কাল মক টেস্ট আছে, রেডি তো? থামিস না, তুই পারবি। শুভ একবার মেসেজগুলো পড়ে, তারপর হালকা হাসে, আবার বইয়ের দিকে ফিরে যায় আর আপন মনে বলে, এবার আর হারার প্রশ্নই নেই। কিছু মানুষ আমাদের জীবনে এসে সব বদলে দেয়, আর কিছু মানুষ থাকে যারা ভেঙে পড়া মানুষটাকে আবার দাঁড়াতে শেখায়। ধৈর্য আর কঠোর পরিশ্রম কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না, শুভর ক্ষেত্রেও করল না। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা এলো। সফল পরীক্ষার্থীদের তালিকায় নিজের নামটা দেখে কয়েক সেকেন্ডের জন্য যেন বিশ্বাসই করতে পারছিল না শুভ। বারবার চোখ মুছে আবার দেখল, হ্যাঁ এটা সত্যি। শুভর চোখ ভিজে আসে, সে নিঃশব্দে বসে পড়ে। এতদিনের চাপ, কষ্ট সব যেন একসাথে বেরিয়ে আসে। বেকারত্বের অন্ধকার ঘুচিয়ে শুভ আজ একজন সফল সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী। ইএসআইসি হাসপাতালের জুনিয়র রেডিওগ্রাফার পদে এক সম্মানজনক পরিচয়ে সে নিজেকে সুপ্রতিষ্ঠিত করল। বাড়িতে আনন্দের পরিবেশ। মা কাঁদতে কাঁদতে শুভকে জড়িয়ে ধরছেন, বাবা গর্বে মাথা উঁচু করে তাকিয়ে আছেন। আজ সত্যি তুই জিতে গেলি বাবা। কিরে, আমি বলেছিলাম না তুই পারবি? এইবার কিন্তু পার্টি চাই। ওয়েলকাম ব্যাক চ্যাম্পিয়ন, ওয়েলকাম ব্যাক। শুভ চুপচাপ হাসে, কিন্তু তার চোখে আজ আর শূন্যতা নেই, আছে পরিপূর্ণতা। যে ছেলেটা একদিন সব হারিয়ে খাদের কিনারায় দাঁড়িয়েছিল, সে আজ নিজের যোগ্যতায়, নিজের জেদে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শুভ আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়। এবার আর ভয় নেই। আমি পেরেছি। সব হারিয়ে ফেলা মানেই শেষ নয়, কখনো কখনো সেটাই হয় নতুন করে সবকিছু জিতে নেওয়ার শুরু। অন্যদিকে সুমো নিজের জীবনের সব ঝড়ঝাপটা, ব্যক্তিগত টানাপোড়েন আর লড়াইগুলো একা হাতে সামলাচ্ছে। শুভ সুমোর উপর বিশ্বাস ছিল, সে জানতো মেয়েটা সাধারণ নয়। সুমো সেই বিশ্বাসকে সত্যি করে দেখালো। সমস্ত বাধা পেরিয়ে প্রতিটা কঠিন মুহূর্তের সঙ্গে লড়াই করে আজ সুমো নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রাজ্য সরকারের অধীনে এক গ্রামীণ হাসপাতালে রেডিওগ্রাফার হিসেবে সে আজ নিজের পরিচয়ে, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের সম্পর্ক? না, উপন্যাসের শেষে সবকিছু জাদু বলে ঠিক হয়ে যাওয়ার মতো কোনো রূপকথার সমাপ্তি এখানে ঘটল না। নিয়তি তাদের দুই সমান্তরাল রেল লাইনের মতো পাশাপাশি প্রতিষ্ঠিত করল ঠিকই, কিন্তু তাদের মিলতে দিল না। আজ দুজনেই সফল, কিন্তু দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল অভিমান আর ইগোর দেওয়াল। সুমু নিজের জগতে ব্যস্ত আর শুভ নিজের কর্তব্যে। কেউ আর আগের মতো সেই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় না। তবে কি ভালোবাসা হেরে গেল? না, শুভর অন্তরে সুমু আজও সেই পুরনো আপন জায়গাতেই বসে আছে। শুভ আজও সুমুকে ততটাই ভালোবাসে যতটা আগে বাসত। পার্থক্য শুধু একটাই, আগে সেই ভালোবাসায় একটা কাঙ্গালপনা ছিল, সুমুকে নিজের করে পাওয়ার একটা মরিয়া পাগলামি ছিল। আর আজ সেই ভালোবাসায় কোনো দাবি নেই, কোনো প্রত্যাশা নেই। বর্তমান জীবনে শুভ এক সম্পূর্ণ অন্য মানুষ। ডিউটি শেষে নিস্তব্ধ সরকারি আবাসনে যখন সে ফিরে আসে, তখন নিজের হাতে রান্নার জোগাড় করে। নিজেকে আপগ্রেড করার এক অদ্ভুত নেশা তাকে পেয়ে বসেছে। দেখতে দেখতে 2026 সালের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে। জীবনের এই 25 বছর বয়সটা যেন তাকে এক লহমায় অনেকটা পরিণত করে দিয়েছে। অতীতকে সে আর নিজের জীবনের দীর্ঘশ্বাসে খুঁজবে না। অতীত তার কাছে এখন এক ফেলে আসা ধূসর অধ্যায় মাত্র। কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন। হ্যাঁ, আজ আমি এই অমোঘ বাণীর অর্থ সত্যি উপলব্ধি করেছি। সুমু আমার জীবনে থাকুক বা নাই থাকুক, তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়ার অধিকার তো আমার আছেই। ফলের আশা সেটা আমি আর করি না। পড়ার টেবিলে রেডিওগ্রাফির বইয়ের ঠিক পাশেই এখন সযত্নে রাখা থাকে শ্রীমদ্ ভগবত গীতা আর স্বামী বিবেকানন্দের বই। শেষমেশ এই সম্পর্কে বন্ধুত্বেরই তো জয় হলো, কারণ কেউ কাউকে অসম্মান করেনি। কিন্তু ভালোবাসা
সুমু কি কোনোদিন সব অভিমানের দেয়াল ভেঙে শুভর কাছে ফিরে আসবে? দুই সমান্তরাল রেল লাইনের মতো চলতে থাকা এই দুটো জীবন কি কোনোদিন এক মোহনায় এসে মিলবে, নাকি এই নীরব দূরত্বটাই তাদের চিরকালের নিয়তি হয়ে থাকবে? এই সব প্রশ্নের কোনো উত্তর শুভর জানা নেই, আর অদ্ভুতভাবে সেই উত্তরগুলো জানার কোনো তাড়নাও তার আর নেই। এর উত্তর কেবল ঈশ্বর আর সময়ের হাতেই তোলা রইল। চারপাশের এই শূন্যতার মাঝে দাঁড়িয়েও শুভ আজ নিজের ভেতরের শান্তিটুকু খুঁজে পেয়েছে। সে এখন কেবল এক প্রবাহিত নদী, যে কারোর জন্য থমকে দাঁড়ায় না, আবার কারোর প্রতি তার কোনো অভিযোগও নেই। সমস্ত চাওয়া পাওয়ার মোহ কাটিয়ে অতীতের ছাই থেকে উড়ে আসা এক নতুন মানুষ। সে একদম শান্ত এবং চির নির্লিপ্ত। উদ্ধরেত আত্মনাত্মানং নাত্মানমবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। অর্থাৎ নিজেকে উদ্ধার করো নিজেরই চেষ্টায়, নিজেকে কখনো অবনমিত করো না, কারণ মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু এবং নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। গল্প এখানেই শেষ নয়, জীবন প্রবাহমান। এতক্ষণ আপনারা শুনছিলেন শুভজিৎ মুখার্জির গল্প নির্লিপ্ত। গল্পে আমি ছিলাম সুমুর ভূমিকায়। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে গল্প সম্পর্কে আপনার মতামত জানান। পাঁচমিশালি গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই প্রত্যেক সপ্তাহে শুনতে থাকুন নতুন নতুন গল্প। ধন্যবাদ।